বিতর্কের বিষয় হচ্ছে ডিপ লার্নিং বেস টেকনিক গুলো সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিক গুলো নয়। কঠিন টপিক, তারপর আমরা আশা করি একটা প্রাণবন্ত বিতর্ক হবে। তো এর পক্ষে বলার জন্য পক্ষে বলবে আজকে রিজেমের 4th ইয়ার, আর বিপক্ষে বলবে টিম এসএন বোস, এমএসসি নিউ। তো আজকে আমি এই বিতর্কের বিষয় ডিপ লার্নিং বেস টেকনিক গুলোই সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিক গুলো নয়। এর পক্ষে 4th ইয়ার রিজেমেক টিমের গোপাল রয় প্রথম বক্তা, তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। হ্যাঁ গোপাল, শোনা যাচ্ছে, বলো। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকের বিতর্কের বিষয় ডিপ লার্নিং বেস টেকনিকগুলোই সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং বেস টেকনিকগুলো নয়। সঙ্গত কারণে আমি এবং আমার দল এটির পক্ষে অবস্থান করছি। প্রথমত, আমি যদি বাক্যটিকে ভাঙি তাহলে যে কিওয়ার্ডগুলো খুঁজে পাই তা হচ্ছে মেশিন লার্নিং বেস টেকনিক, ডিপ লার্নিং বেস টেকনিক, আমাদের সমস্যা এবং সমস্যা সমাধানের প্রকৃত উপায়। যদি আমি মেশিন লার্নিং এর সংজ্ঞায়ন করি তবে বলতে হয় যে মেশিন লার্নিং হচ্ছে কিছু অ্যালগরিদম যা ডাটা বিশ্লেষণ করবে, ডাটা থেকে নিজে নিজে কিছু শিখে নিবে এবং সে কোনো একটি নির্দিষ্ট জায়গায় তা প্রয়োগ করতে পারবে। অন্যদিকে ডিপ লার্নিং টেকনিক্যালি মেশিন লার্নিং হলেও এটি সাধারণত মেশিন লার্নিং এর একটি অ্যাডভান্স প্ল্যাটফর্ম। সাধারণ মেশিন লার্নিং এ অ্যালগরিদমের অ্যাকুরেসি সাধারণত খুব কম হয়ে থাকে। অ্যালগরিদম ইনএকুরেট আউটপুট দেয় প্রায়। তখন একজন ইঞ্জিনিয়ারের সেখানে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হয়। কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে অ্যালগরিদম নিজেই ডিসাইড করতে পারে যে আমার সেই আউটপুটটা কি অ্যাকুরেট নাকি হচ্ছে কি ইনএকুরেট। তাতে হচ্ছে কি কোনো হিউম্যান ইন্টারফেয়ারের প্রয়োজন হয় না। এখানে যদি আমরা একটি উদাহরণ টানি, একটি ফ্ল্যাশ লাইটের উদাহরণ টানতে পারি। তো একটি ফ্ল্যাশ লাইটে যদি হচ্ছে গিয়ে সাধারণ মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করা হয়, তবে আমি যদি সেখানে বলি যে ইটস ডার্ক, তাহলে সে ডার্ক শব্দটিকে চিনতে পারে এবং সে সেটি থেকে হয়তো লাইটটাকে জ্বালিয়ে দিতে পারে। কিন্তু প্ল্যানিং যদি ইউজ করি তখন আমি যদি বলি ইটস ডার্ক, সে ডার্ক শব্দটিকে ধরে নিয়ে লাইটটা জ্বালাতে পারবে, পাশাপাশি সে আরো কিছু কাজ করতে পারবে। যদি আমি ধরে নিই যে লাইটটা যদি তখন না জ্বলে, তখন সে এই ডিসিশনটাও নিতে পারবে যে কেন এটি জ্বলছে না। সে তখন লাইটটি জ্বালানোর অন্য কোনো বিকল্প পদ্ধতিও চিন্তা করতে পারবে, যেটি হচ্ছে গিয়ে সাধারণ মেশিন লার্নিং এর দ্বারা কখনোই সম্ভব হবে না। তারপর এখন আমরা আসি মেশিন লার্নিং বেস টেকনিক গুলো নিয়ে। মেশিন লার্নিং বেস টেকনিক গুলো হচ্ছে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং ইত্যাদি। এগুলো দিয়ে শুধুমাত্র কোনো একটি ডাটা প্রেডিক্ট করা যায়। অন্যদিকে ডিপ লার্নিং যে টেকনিক গুলো আছে সেটি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আর রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইত্যাদি। তো এই টেকনিক গুলো শুনেই বোঝা যাচ্ছে যে এই টেকনিক গুলোর মাধ্যমে অ্যালগরিদম এমন ভাবে লার্ন করে যেন এটির একটি নিজস্ব মস্তিষ্ক রয়েছে। টেকনিক গুলো দিয়ে ডাটা প্রেডিকশনের পাশাপাশি ডাটাগুলোকে কোনো সিদ্ধান্ত গ্রহণের কাজেও ব্যবহার করা যায়। এরপর আসছে আমাদের সমস্যার কথা। বর্তমান বিশ্বে এখন কোনো মানুষের অংশগ্রহণ ছাড়াই দৈনন্দিন কাজের বিকল্প খুঁজে নেওয়ার কথা ভাবছে। হোম কেয়ারটেকিং, ড্রাইভারলেস কার সহ বিভিন্ন অটোমেশন প্রযুক্তির আইডিয়া হয়ে উঠছে জনপ্রিয়। এসব হিউম্যান ফ্রেন্ডলি সমস্যা সমাধানে শুধু প্রেডিকশনই কাজ হচ্ছে না, প্রয়োজন হচ্ছে পরিস্থিতির সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ, যেটি সাধারণ মেশিন লার্নিং বেস টেকনিক গুলো দিয়ে করা সম্ভবপর হচ্ছে। এই জন্যই আমরা ঝুঁকছি ডিপ লার্নিং বেস টেকনিক গুলোর দিকে, কারণ ব্রেইনলেস কোনো টেকনিক দিয়ে আমাদের এই সকল অ্যাডভান্স সমস্যা সমাধান করা পুরোপুরি সম্ভব নয়। এখানে আমি জোর দিতে চাই আমাদের এই সমস্যার সমাধানের প্রকৃত উপায়টির উপর। আমরা বলছি না যে মেশিন লার্নিং বেস টেকনিক দিয়ে এই সমস্যাগুলো একেবারেই সমাধান করা সম্ভব না। সমাধান করা সম্ভব, কিন্তু আমরা খুঁজছি একটি কার্যকরী এবং গ্রহণযোগ্য সমাধান। তো এই কার্যকরী এবং গ্রহণযোগ্য সমাধানের জিনিসটাকে উপস্থাপন করতে আমি একটি এখানে উদাহরণ টানতে পারি। যেমন টুইটারে ব্যবহার করা মাইক্রোসফট চ্যাটবট এ এবং উবারের অ্যালগরিদম নিয়ে। প্রথমত, উবারে যখন অ্যালগরিদম ইউজ করা হয় তখন সেইখানে মেশিন লার্নিং টেকনিক গুলো ইউজ করা হয়েছিল, কিন্তু
তাতে প্রেডিকশন গুলা খুবই খারাপ আসে। এই কারণে এটি উবারের মানে মেইন লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। আবার যখন আমরা ডিপ লার্নিং বেস টেকনিক গুলো এখানে ইউজ করি তখন হচ্ছে গিয়ে এটি তার লক্ষ্য পূরণ করতে সমর্থ হয় এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অ্যাপস হয়ে ওঠে। আবার মাইক্রোসফট চ্যাটবট 10 এর কথা যদি আমরা বলি, মাইক্রোসফট চ্যাটবট 10 যখন প্রথম লঞ্চ করা হয় তখন এখানে এই চ্যাটবট 10টি ইউজারদের কাছ থেকে ফিডব্যাক নেয়। ফিডব্যাক নিয়ে সে হচ্ছে গিয়ে বিভিন্ন অশ্লীল এবং হচ্ছে গিয়ে বর্ণবাদী ভাষা রপ্ত করে ফেলে এবং সেই টুইট দিয়ে সে তার টুইটারটি ভরিয়ে ফেলে। এখন সেখানে যদি ডিপ লার্নিং বেস টেকনিকটা ইউজ করা হতো তাহলে সেটি চিন্তা করতে পারতো যে কোনটি রাইট কোনটি রং। আমি রংটা হচ্ছে গিয়ে সে বাদ দিয়ে রাইটটা সে গ্রহণ করতে পারতো, যেটি হচ্ছে গিয়ে সাধারণ মেশিন লার্নিং টেকনিক দিয়ে করা সম্ভব হয়নি। তো আমাদের দ্বিতীয় বক্তা এগুলো নিয়ে তথ্য উপাত্তের সাহায্যে আরো বিস্তারিত বিবরণ করে যাবে এবং তৃতীয় বক্তা এসে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করবে আমরা কেন বলছি যে ডিপ লার্নিং বেস টেকনিকই আমাদের সমস্যা সমাধানের প্রকৃত উপায়। ধন্যবাদ। ধন্যবাদ গোপাল রায়কে, পক্ষের প্রথম বক্তা। এখন আসছে এমএসসি নিউ ইয়ার টিম এসএন বসের টিমের প্রথম বক্তা জান্নাতুল ইসলাম জিশান। আজকের বিতর্কের বিষয় ডিপ লার্নিং বেস টেকনিক গুলো সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিক গুলো নয়, এর বিপক্ষে তার অবস্থান তুলে ধরার জন্য। জিশান, হ্যাঁ জিশান শুরু করো। শুরু করছি ডেভ ওয়াটার্সের যুক্তি দিয়ে। A baby learns to crawl, walk and then run. We're in the crawling stage when it comes to applying machine learning. শুভ অপরাহ্ন সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা সহ যারা শুনছেন সবাইকে। আজকে বিতর্কে যে আমি অংশগ্রহণ করতে পারবো সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না, কারণ আমার আসলে ফার্মগেট যাওয়ার কথা ছিল। কিন্তু ফার্মগেট যাওয়ার ক্ষেত্রে কোন ধরনের যানবাহন ব্যবহার করবো এবং সেটি প্রকৃত যানবাহন হবে কিনা তা ভাবতে ভাবতে আমার আর যাওয়াই হলো না। আসলে আমি কোন যানবাহন ব্যবহার করে ফার্মগেট যাব সেটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করছে। আমি কি ফার্মগেট একা যেতে যাচ্ছি না আমার সাথে আরো কয়েকজন থাকবে। আবার করোনাকালীন পরিস্থিতিতে যানবাহন নির্ধারণের ক্ষেত্রে যেসব চিন্তা করবো স্বাভাবিক সময় হয়তো তা চিন্তা করতাম না। আবার আমি হয়তো গুলিস্তান পর্যন্ত বাসে যাব আর তারপর হয়তো কোনো রাইড শেয়ারিং সার্ভিসের সাহায্যে বাকি পথটা বাইকে পাড়িয়ে দিব। তো আমার সামনে কিন্তু অনেক অপশন আছে এবং মাঝে মধ্যে কিন্তু আমার অনেকগুলো অপশনের একটু সমন্বয়ও করা লাগতে পারে। যাই হোক, আজকে আমাদের বিতর্কের যে বিষয় নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে ডিপ লার্নিং বেসড টেকনিক গুলোই সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিক গুলো নয়। সঙ্গত কারণেই বিপক্ষে বলছি। আজকের বিতর্কের বিষয়ের দিকে একটু নজর দেওয়া যাক। প্রথমেই একটু মেশিন লার্নিং নিয়ে তো কথা বলতেই হবে। মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তার একটা অংশ, এমন সকল যন্ত্র যা অনেকটা মানুষের মতো চিন্তা করতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে, কাজ করতে পারে। সবারই আমরা বলতে পারি যে তাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। আচ্ছা, এবার আসা যাক মেশিন লার্নিং। মেশিন লার্নিং হলো যন্ত্র যাতে মানুষের মতো কাজ করতে পারে, জন্য তাকে কোনো নির্দিষ্ট কাজের বিভিন্ন ধরনের ডেটা দিয়ে ওই কাজ করতে সক্ষম করেন। পরবর্তীতে যেন ওই ধরনের কাজ করতে কম্পিউটার নিজে নিজেই করতে পারে এবং ভুল থেকে সিদ্ধান্ত নিতে পারে। মূলত মেশিন লার্নিং হলো মেশিনকে মানুষের মতো করে ভাবতে শেখানো। এই কথা শুনলে শুরুতেই আমাদের মাথায় যে জিনিসটা আসে তা হলো মেশিনকে কিভাবে মানুষের মতো করে শিখাবে। একটু যদি বলি যে মানুষ যখন দুনিয়াতে আসে তখন আসলে সে কিছুই জানে না, বরং তার পারিপার্শ্বিক অবস্থা থেকে সে শিক্ষা লাভ করে পরিপূর্ণ বিবেক সম্পন্ন মানুষ হয়ে ওঠে। ছোট্ট বাচ্চা কি জন্মের শুরু থেকেই সব জেনে যায়? মোটেও না। সে না পারে কথা বলতে, না পারে হাঁটতে, না পারে খেতে, কিছুই পারে। আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে আর সে বড় হতে থাকে এবং পরিবেশ থেকে শিখতে থাকে। কম্পিউটারকেও তেমন শেখানো দরকার হয় কোনো কাজ করানোর জন্য। ওর তার ছোট বাচ্চাদের মতো জীবন নাই যে আছাড় খেয়ে অন্যদের দেখে ব্যথা পেয়ে শিখবে। আর এই জন্য যা শেখাতে হবে ওই সম্পর্কিত প্রচুর তথ্য ব্যবহার করা হয় আর পরীক্ষা করা হয় কম্পিউটার কতটুকু ঠিক শিখলো আর কতটুকু ভুল শিখলো। চেষ্টা করা হয় ভুলগুলো কমানোর আর ভালো করে শেখানো। এবার যত সময় যায় এবং ডাটা নিতে থাকে তত নির্ভুলভাবে নিজে নিজেই শিখতে থাকে। খুবই মজার বিষয়। একটা জিনিস মনে রাখা জরুরি, যেমন কোনো শিশুকে না হাঁটতে দিলে সে যেমন হাঁটা শেখে না, তেমনি কোনো কম্পিউটারকে অনেক বেশি ডেটা দিয়ে ট্রেন না করলে তার আবার অ্যাকুরেসিটা বাড়বে না। এবার আসা যাক ডিপ লার্নিং এর বিষয়ে। ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এরই একটা অংশ। তো মেশিন লার্নিং
হচ্ছে আমরা যদি এমন ভাবে চিন্তা করি যে মানুষের চিন্তা করার প্রসেস, মানুষের মাথার যে নিউরাল নেটওয়ার্ক যেভাবে কাজ করে সেটার একটা সিম্পলিফাইড ভার্সন হচ্ছে ডিপ লার্নিং। অর্থাৎ যখন কোনো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কাজটা করা হয়। আমরা একটা উদাহরণ দিই যেহেতু ব্যাপারগুলো একটু অনেক টেকনিক্যাল টার্ম চলে আসে। যেমন আমি কোনো একটা অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছি, তো এই অ্যাপটার কাজ হবে যে এটার সামনে কেউ যদি মানে কোনো একটা ফুলের সামনে ক্যামেরাটা ধরে তার মোবাইলের এই অ্যাপে গিয়ে, তাহলে সে ওই ফুলটার নাম বলে দেবে। এটা ফুল ছাড়া যে কোনো কিছুর বেলায় হতে পারে, এটা ফুড আইটেম হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, ফুল পশু যে কোনো কিছু। আমরা ফুলের উদাহরণে দিয়ে বলতেছি আর কি। যেমন তাহলে এটা ফুলের নামটা বলে দিবে যে ফুলের নাম হচ্ছে গোলাপ, রজনীগন্ধা, শাপলা, মানে চিনতে পারবে। তো আমাদের জন্য এটা বলা কোনো ব্যাপারই না, কিন্তু কম্পিউটারের জন্য তো তা না, তাই না? কম্পিউটার তো আগে এটা চেনানোটা শিখাতে হবে যে আসলে কিভাবে সে চিনবে যে এটা গোলাপ ফুল, বা কিভাবে সেটা চিনবে এটা রজনীগন্ধা। এই জন্য আমরা প্রথমে কি করি, আমরা যত বেশি পারবো আমরা ফুলের ছবি সংগ্রহ করব, এবং এর মধ্যে মনে করলাম আমরা 60% ছবির জন্য কম্পিউটার অ্যালগোরিদমকে দিব যে এগুলো হচ্ছে 60%, মানে আমার কাছে অনেকগুলো গোলাপের ছবি আছে, তার 60% ছবি আমি কম্পিউটারকে দিয়ে বলবো এগুলো হচ্ছে গোলাপের ছবি, এই গোলাপকে চিনে রাখো। তারপরেও কি করবে, বাকি যে 40% যে গোলাপের ছবি ওগুলো দিলেও এমনিতেই চিনে যাবে যে এরা হচ্ছে গোলাপের ছবি। তখন আর ওকে আলাদা ভাবে এটা হয়তো পুরোপুরি অ্যাকুরেট হবে না, বাট যত সময় যেতে থাকবে তত লার্ন করার ট্রাই করবে যে এটা আসলে গোলাপের ছবি। তো এই যে কেসটা আমি যে আমার অ্যাপ্লিকেশনটা লঞ্চ করার জন্য কিন্তু আমার প্রাইমারিলি আমার মেশিন লার্নিং ব্যবহার করতে হবে। আমি ডিপ লার্নিং ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, ডিপ লার্নিং এটা কখন আমি ইউজ করতে পারবো, যখন আমি অ্যাপ্লিকেশনটা লঞ্চ করব এবং তারপর যখন এটার মিলিয়ন ইউজার থাকবে, তখন আমি মিলিয়ন ফুলের ছবি অটোমেটিক আমার যে অ্যাপ্লিকেশনের যে কি বলবো অ্যাপ্লিকেশনের যে বাস্তু সংস্থান তার ভিতর মিলিয়ন ফুলের ছবি ঢুকে যাচ্ছে, এবং তখন কিন্তু আমার হিউজ পরিমাণ ডেটা আছে এটা নিয়ে অ্যানালাইসিস করার জন্য। প্রাইমারিলি কিন্তু আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে এটা শুরু করতে হবে। যেমন আমার চতুর্থ বর্ষের প্রজেক্ট ছিল গাড়ি চালকদের তন্দ্রাচ্ছন্নতা নির্ধারণ। এখন এই অ্যালগোরিদমকে ট্রেন করার জন্য আমি জাস্ট আমার নিজের ছবি আর আমার কিছু বন্ধু বান্ধবদের ছবি ব্যবহার করতে পারছি। এখন একটা জিনিস প্রশ্ন, যে একটা 4th ইয়ারের স্টুডেন্টের পক্ষে, সাধারণ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পক্ষে এই ক্ষেত্রে আমার কি কোনোভাবে ডিপ নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং ব্যবহার করা আমার পক্ষে সম্ভব ছিল? কোনোভাবেই সম্ভব ছিল না। হ্যাঁ, ডিপ লার্নিং কারা ব্যবহার করতে পারে? ডিপ লার্নিং ব্যবহার করতে পারে গুগল, ফেসবুকের মতো বিশাল টেক জায়ান্ট, এবং চাইনিজ গভর্নমেন্টের মতো বিলিয়ন তথ্যধারী কারোর পক্ষে এটা সম্ভব। যেমন গুগলের একটা উদাহরণ দেই, বাংলা আমাদের ভাষা হলো গুগল ভয়েস এপিআই, যার একটা প্রোডাক্ট কিনা গুগল কিবোর্ড, তাদের যে টেক্সট টু স্পিচ এটাতে খুব অ্যাকুরেসি দেখা যাচ্ছে, এটা ডিপ লার্নিং এর কারণেই সম্ভব হচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে গুগলের কাছে কোটি ভয়েস স্যাম্পল আছে, আর প্রত্যেকবার আমরা যদি কোনো কিছু বলি এবং সেটা যদি গুগল ঠিকভাবে ডিটেক্ট করতে না পারে, তখন আমরা কেটে দিয়ে আবার ওটার সঠিকটা আবার টাইপ করে লিখি। তো গুগল কিন্তু এভাবে শিখতে পারতেছে। গুগলের কাছে এই জিনিসটা কিন্তু ডিপ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা খুব ইজি, কারণ তাদের একটা হিউজ মানে ডেটাবেস আছে। তো তার এই কারণে আমি যেভাবে আমাদের কথাবার্তা এটা সমস্যার সমাধানের উপায় বা ওয়ে বা মেথড যাই বলি না কেন, সেটা নির্ভর করে ওই সমস্যা সম্পর্কিত অনুকূল তথ্য উপাত্তের উপর, এবং যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আমরা অ্যালগোরিদম দাঁড় করানোর জন্য কোন অ্যাপ্রোচটা আমাদের জন্য সুবিধা হবে। তো ডিপ লার্নিং নেটওয়ার্কের যে ড্রব্যাক সেটা হচ্ছে আমার অনেক সময় আমার প্রচুর পরিমাণ তথ্য আমাদের কাছে থাকবে না। আবার আমার কাছে অনেক সময় হতে পারে কি যে এই ডাটা প্রসেস করার জন্য যে পরিমাণ হাই কম্পিউটেশনাল ডিভাইস দরকার সেটাও আমার কাছে নাই। আমি তাহলে প্রথম বক্তা হিসেবে মোটামুটি একটি রূপরেখা দাঁড় করিয়ে গেলাম, দ্বিতীয় বক্তা দলনেতা জোরালো যুক্তিতর্ক সাংবিক সমন্বয়ের মাধ্যমে এই তর্কের বিপক্ষে আমাদের অবস্থান আরো পরিষ্কার করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিশান ইসলামকে, বিপক্ষের প্রথম বক্তা। এবার রিজামেক 4th ইয়ার টিমের মোহাম্মদ মাশরাফি আজকের বিতর্কের যে বিষয় ডিপ লার্নিং বেসড টেকনিকগুলো সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিকগুলো নয়, এর পক্ষে তার অবস্থান তুলে ধরবে পক্ষের দ্বিতীয় বক্তা মোহাম্মদ মাশরাফি। স্যার শুনতে পাচ্ছেন? পাচ্ছি। শুভ অপরাহ্ন, বিজ্ঞ বিচারকগণ, মাননীয় মডারেটর, উপস্থিত সকল শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ডিপ লার্নিং বেসড টেকনিকগুলোই সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিকগুলা নয়। সঙ্গত কারণে বিষয়টির বিপক্ষে আমার অবস্থান। এ বিষয়ে যুক্তি প্রদানের আগে আমি কিছু তথ্য দিয়ে শুরু করব। মাননীয় মডারেটর, প্রথমেই আমরা ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এর ইতিহাসটা দেখে আসি। মেশিন লার্নিং প্রথম মডেল 1949 সালে ডোনাল্ড হ্যাবের বই দ্য অর্গানাইজেশন অফ বিহেভিয়ার বইয়ে এবং তার 1957 IBM 704 Mark I পারসেপশন নামে ইনস্টল করে, এবং একই সাথে দেখি যে 1970 সালের পূর্বেই মেশিন লার্নিং এর ম্যাক্সিমাম অ্যালগরিদম গুলোর ইউজ শুরু হয়। অপরদিকে ডিপ লার্নিং এ 1986 এ মেশিন লার্নিং ইন্ট্রোডিউস হয়। 1989 সালে
ব্যাক প্রোপাগেশন, 1994 সালে মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক, 2006 সালে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং এর রেগুলেশন আসে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ইন্ট্রোডিউসের সাথে সাথে। ধরা যাক মেশিন লার্নিং এর ক্ষেত্রে আপনি ডেটা সহ একটি অ্যালগরিদম ট্রেন দিচ্ছেন যেখানে একটি ছোট্ট এরর ইনক্লুডেড, ফলে আপনি একটি বায়াস ট্রেন সেট থেকে আসা বায়াস প্রেডিকশন পাবেন। এটি গ্রাহকদের কাছে অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে। এ ধরনের ভুল ত্রুটিগুলো ভুল সময়ের একটি শৃঙ্খল স্থাপন করতে পারে যা দীর্ঘ সময়ের জন্য অনিচ্ছাকৃত হতে পারে, এবং সেগুলি লক্ষ্য করলে দেখা যায় সমস্যাটি উৎস শনাক্ত করতে এবং এটি সংশোধন করতে আরো বেশি সময় লাগে। আরেকটি মূল সমস্যায় আসি, ডাটাকে নিয়ন্ত্রণের জন্য একজন মানুষকে প্রয়োজন হয় মেশিন লার্নিং এর ক্ষেত্রে, এবং কিন্তু ডিপ লার্নিং এর জন্য কোনো এডিশনাল হিউম্যান প্রয়োজন হয় না। ডিপ লার্নিং এর মাধ্যমে মানুষের চিন্তা ভাবনা এবং শেখার পদ্ধতি অনুকরণ করতে ডিজাইন করা একটি কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। মেশিন লার্নিং সিস্টেমের সাহায্যে একজন ব্যক্তি ডেটা টাইপের উপর ভিত্তি করে প্রকৃত বৈশিষ্ট্যগুলো শনাক্তকরণ এবং হ্যান্ড কোড করা দরকার, যেখানে একটি ডিপ লার্নিং ব্যবস্থা অতিরিক্ত মানবিক হস্তক্ষেপ ছাড়াই সেই বৈশিষ্ট্যগুলো শেখার চেষ্টা করে, যেমন ফেসিয়াল রিকগনিশন প্রোগ্রাম। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন যে হচ্ছে 4th ইয়ারে ডিপ লার্নিং নিয়ে কাজ করা সম্ভব নয়, কিন্তু উনি হয়তো জানেন না আমাদের এই বছরই আমাদের একজন বন্ধু ডিপ লার্নিং এবং ফেসিয়াল রিকগনিশন নিয়ে প্রজেক্ট করতেছেন আমাদেরই শ্রদ্ধেয় শিক্ষকদের আন্ডারে। আচ্ছা, দেখা যাক যে সেন্ট্রাল নিউরাল নেটওয়ার্কের জন্য কি ধরনের পরিবর্তন আসে আমাদের এই এনভায়রনমেন্টে। ইমেজ রিকগনিশনের জন্য এরর রেট 0.23% নেমে আসে, যা MNIST ডাটাবেজ ইন 2012 এ দেখা যায়। ফেসিয়াল রিকগনিশনের ক্ষেত্রে 97.6% একুরেসি ক্যানন রিসার্চ সেন্টারে 2013 এর একটি তথ্য মতে দেখা যায়। অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে 0.44% এরর রেট, যেটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুইজন প্রফেসর লি ফেইফে এন্ড অ্যান্ড্রেস কারপেথিয়ের গবেষণাপত্রে দেখা যায়। এই ডিপ লার্নিং এর জন্য অভূতপূর্ণ উন্নয়ন আসে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ, ড্রাগ ডিসকভারিতে, অ্যানোমালি ডিটেকশনের ক্ষেত্রে। আর মার্কেট শেয়ারের ক্ষেত্রে যদি বলি, তাহলে মেশিন লার্নিং এর জন্য 2016 সালে USD 1.03 বিলিয়ন মার্কেট ওর্থ হয়, এবং আশা করা যাচ্ছে যে 2012 এর মধ্যে সেটি 8.81 বিলিয়নে যাবে। আর ডিপ লার্নিং এর জন্য 2017 এ USD 2.28 বিলিয়ন মার্কেট ওর্থ হয়, এক্সপেক্টেড USD 18.10 বিলিয়ন বাই 2023 ডিপ লার্নিং এর জন্য। নিউরাল নেটওয়ার্কের বড় অবদানগুলোর ভেতর অন্যতম হচ্ছে ইমেজ প্রসেসিং, ফেস রিকগনিশন, ল্যাঙ্গুয়েজ রিকগনিশন। ইমেজ প্রসেসিং, ফেস অবজেক্ট রিকগনিশনের উন্নতির মাধ্যমে সিকিউরিটি সিস্টেম, সার্ভাইলেন্স সিস্টেম, রোবোটিক্স ইত্যাদি সেক্টরগুলো আরো উন্নত হচ্ছে। বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, মানুষের জীবনযাত্রা উন্নত হচ্ছে। ল্যাঙ্গুয়েজ রিকগনিশনের ফলে হিউম্যান ইন্টারাকশন সহজ হচ্ছে, যার ফলে খুব সহজে সকল শ্রেণীর মানুষের মেশিন অ্যাক্সেসের দুয়ার খুলে যাচ্ছে। আগামী সম্ভাবনাই হলো ডিপ লার্নিং। তাই আমি আমার প্রতিপক্ষ দলের প্রতি বলতে চাই, আমাদের সাথে গলা মিলিয়ে ডিপ লার্নিং এর জয় জয়কার মেনে নিয়ে সামনের দিনের অপার সম্ভাবনা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ মাশরাফিকে, বিপক্ষের পক্ষের দ্বিতীয় বক্তা। এখন আমরা চলে যাব বিপক্ষের দ্বিতীয় বক্তা জামিউর রহমানের কাছে তার বক্তব্য পেশ করার জন্য। ডিপ লার্নিং বেস টেকনিক গুলো সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিক গুলো নয়। জামিউর রহমান। বিজ্ঞ প্রতিপক্ষের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা মশা মারতে কামান দাগা নীতিতে বিশ্বাসী। 2 আর 3 এর যোগফল 5 হবে না 6 হবে সেটা বের করতে মনে হয় এখন থেকে তারা ডিপ লার্নিং শুরু করবেন। আর প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তো বলেই গেলেন যে সাধারণ মেশিন লার্নিং নাকি ব্রেইনলেস টেকনিক। তো তাদের আসলে মেশিন লার্নিং সম্পর্কে ধারণা কতটা পরিষ্কার সেটা সম্পর্কে ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত যারা শুনছেন। আমাদের আজকের বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে ডিপ লার্নিং বেসড টেকনিকগুলোই সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিকগুলোই নয়। সঙ্গত কারণেই এর বিপক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান।
লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, যেখানে সমস্যা সমাধানের পূর্বে অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয়, প্রতিটি সমস্যাই হয় স্বতন্ত্র এবং সমস্যা সংক্রান্ত তথ্য, উপাত্ত, রিসোর্স, অর্থায়ন, লোকবল, সময়, সমস্যা সমাধানের লক্ষ্য কি, এসব জিনিস মাথায় রেখে কিন্তু অ্যালগোরিদম দাঁড় করাতে হয়, সিস্টেম ডিজাইন করতে হয়, যেটি হতে পারে সাধারণ মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং। কিন্তু আপনারা তো মাথা ব্যথা, গলা ব্যথা, পেট ব্যথা, প্যারাসিটামল 3 বেলা এই নীতিতে বিশ্বাসী। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বলে গেছেন সাধারণ মেশিন লার্নিং এর একটি সাবসেট হলো ডিপ লার্নিং, আর ডিপ লার্নিং বাদে মেশিন লার্নিং এর বাকি অংশকেই আমরা সাধারণ মেশিন লার্নিং বলে থাকি। ডিপ লার্নিং ব্যবহারের অসুবিধার কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় আশানুরূপ ফলাফল পেতে হলে ডিপ লার্নিং এর ক্ষেত্রে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়, যেখানে এর চেয়ে তুলনামূলক অনেক কম ডেটা নিয়ে ক্লাসিক্যাল বা সাধারণ মেশিন লার্নিং এর মডেল ট্রেন করা সম্ভব। অন্যদিকে ডিপ লার্নিং এর মডেলগুলো এতটাই কমপ্লেক্স যে এটা ট্রেন করতে অনেক হাই পারফরমেন্স প্রসেসর বা সিপিইউ, র্যাম, এসএসডি এবং জিপিইউ এর দরকার হয়। ডিপ লার্নিং এর মডেল ট্রেনের জিপিইউ এখন একটা রিকোয়ারমেন্টের পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যার দামও কিন্তু অনেক বেশি। অন্যদিকে সাধারণ মেশিন লার্নিং এর সমস্যা সমাধানে এত হাই পারফরমেন্স বেস্ট অফ দ্য বেস্ট কম্পোনেন্ট বা ইকুইপমেন্টের প্রয়োজন হয় না। নর্মাল সিপিইউ দিয়ে কিন্তু ভালোভাবে মডেল ট্রেন করা যায়। গুগল, ফেসবুক, অ্যামাজন, টেসলা কোম্পানি যাদের ডেটার বা অর্থের কোনো অভাব নেই, তারা অতি সহজেই যে কোনো প্রসিডিউর ফলো করে তাদের কাজ সম্পাদন করতে পারে। কিন্তু অন্য কোম্পানি, বিশেষ করে যারা মেশিন লার্নিং বেসড স্টার্ট আপ দিতে চায়, তারা শুরুতেই এত হাই এন্ড ইকুইপমেন্ট এফোর্ড করতে পারে না। তবে কি তারা কাজ বাদ দিয়ে বসে থাকবে? তারা কিন্তু সাধারণ মেশিন লার্নিং ইউজ করে ভালো ফলাফল পাচ্ছে। আচ্ছা বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারাই বলুন, আপনি গাবতলী থেকে কার্জন হলে আসতে চান, আপনি সাইকেলে আসতে পারেন, বাসে আসতে পারেন, চাইলে আপনি রকেটেও আসতে পারেন। অনেকগুলো উপায় কিন্তু আপনার কাছে আছে। আপনার যদি অনেক টাকা খরচ করতে হয় বা অনেক টাকা পয়সা থাকে এবং ঘুম থেকে উঠেই এক বিন্দু সময় নষ্ট না করে আপনি 8:30টার ক্লাস ধরতে চান, তাহলে হয়তো আপনি রকেটেই আসবেন। সেক্ষেত্রে আপনার বাসার ছাদে আর কার্জনের বারান্দায় বাগানে হয়তো আপনাকে লঞ্চিং আর ল্যান্ডিং স্টেশন তৈরি করতে হবে, যার জন্য আপনাকে অতিরিক্ত পয়সা খরচ করতে হবে। আপনার কাছে এটি কি এফিশিয়েন্ট উপায় মনে হচ্ছে নাকি? উত্তর দিয়ে যাবেন। অন্যদিকে আপনার সমস্যার লক্ষ্য যদি হয় চাঁদে যাওয়া, আপনার কাছে রকেট ছাড়া কিন্তু আর কোনো অপশন নেই। সাইকেলে চলে যেয়ে আপনি টুকটুক করে চাঁদে চলে যাবেন রাস্তা দিয়ে, এরকম কিন্তু উপায় এখনো নাই। সো আশা করি বুঝতেই পারছেন ব্যাপারটা। ডিপ লার্নিং এর আরেকটি বড় সমস্যা হলো ইন্টারপ্রিটেবিলিটি। সাধারণ মেশিন লার্নিং এর মডেলগুলো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত স্ট্যাটিস্টিক্যাল থিওরির উপর ভিত্তি করে তৈরি হয়, যার ফলে আমার মডেল কেন এরকম রেজাল্ট দিচ্ছে সে সম্পর্কে সম্যক ধারণা আমি রাখতে পারি বা আমি ইন্টারপ্রেট করতে পারি পুরো বিষয়টা, কারণ এখানে উই আর ইন কন্ট্রোল। অন্যদিকে ডিপ লার্নিং এর ক্ষেত্রে মডেলকে ডেটা প্রদানের পর সে নিজের মতো করে কিছু একটা শিখে নিয়ে আউটপুট দেয়। অদ্ভুত শোনালেও সত্যি, অনেক ডেটা নিয়ে কাজ করার পর ডিপ লার্নিং খুবই ভালো ফলাফল দেয়, কিন্তু এরপরেও ডিপ লার্নিং এর মডেল ভালো ফল কেন দিচ্ছে এত ভালো, তা আজও এক রহস্য। এ কারণে ডিপ লার্নিং এর হিডেন লেয়ারকে ব্ল্যাক বক্সের সাথে তুলনা করা হয়। এ বিষয়ে টেসলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোপাইলট ভিশনের ডিরেক্টর আন্দ্রে কাপ্রাথির মন্তব্য, ডিপ লার্নিং আনরিজনেবলি ওয়ার্কস গুড, বাট উই ডোন্ট নো হোয়াই। এখন বলুন বিজ্ঞ প্রতিপক্ষ, ডিপ লার্নিং এ ব্যবহৃত মডেল যদি আপনাকে পরীক্ষা করে বলে আপনার ক্যান্সার, আপনি কি নিশ্চিত হবেন? যেখানে আপনার বোঝার কোনো উপায় নেই কেন সে আসলে এরকম রেজাল্ট দিচ্ছে। ডিপ লার্নিং এর একটি জনপ্রিয় অ্যাপ হলো গুগল ট্রান্সলেটর, যেখানে ডিপ লার্নিং ইউজ করে এটি তৈরি করা হয়েছে। চলুন দেখি ট্রান্সলেশন করে দেখে আমাদের গুগল ট্রান্সলেটর। আমরা প্রথমে ইনপুট দিব সে একজন নার্স, সে আমাদের বলবে শি ইজ এ নার্স। আমরা ইনপুট দিব সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে আমাকে বলবে হি ইজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এরপরে দিলাম সে একজন ডক্টর, সে আমাকে বললো হি ইজ এ ডক্টর। আপনি কি তাহলে এখান থেকে ডিসিশন নেবেন যে শুধু ছেলেরাই ডক্টর বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হতে পারে? এই অবস্থা দেখে নারীবাদীরা কিন্তু একে নারী বিদ্বেষী অ্যালগরিদম আখ্যা দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না। ডিপ লার্নিং মূলত বেশি ব্যবহার করা হয় আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করতে গেলে। স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করতে গেলে এখনো সাধারণ মেশিন লার্নিং এর প্রথম পছন্দ। ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস এর অধ্যাপক শ্রীদাভ কোর রেভিনিউ জেনারেটিং বিজনেস এবং টেক ইন্ডাস্ট্রি এবং ওল্ড স্ট্যাটিস্টিক্স এবং এখনো ওল্ড ফ্যাশন স্ট্যাটিস্টিক্সই মেশিন লার্নিং ইউজ হয়ে থাকে, ডিপ লার্নিং নয়। ব্যান্ডিট অ্যালগোরিদমস, ডিসিশন ট্রিজ, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার প্রোগ্রামিং, র্যান্ডম ফরেস্ট, লিনিয়ার স্ট্যাটিস্টিক্যাল মডেল এবং এসভিএম এর সবই কিন্তু রেভিনিউ জেনারেশনের ফাউন্ডেশন। এগুলো সরিয়ে নিলে এক মুহূর্তের মধ্যে টেক ইন্ডাস্ট্রি ধসে যাবে, অ্যাড জেনারেশন বিজনেস থমকে যাবে। ক্লাসিক্যাল মেশিন লার্নিং এ ব্যবহৃত এই টুলসগুলোই কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে সমস্যার সমাধান করে আসছে। আর তাই আমরা বলতে পারি শুধুমাত্র ডিপ লার্নিং নয়, পরিস্থিতি বুঝে এবং আমরা সিদ্ধান্ত নেব ডিপ লার্নিং না মেশিন লার্নিং কোনটা আমাদের অধিক কার্যকর উপায় হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মোহাম্মদ জামিউর রহমানকে তার বক্তব্য পেশ করার জন্য। এখন আমরা চলে যাব পক্ষের শেষ বক্তা, 4th ইয়ার রিজামেক টিমের আদিবা তাবাসসুম চৌধুরীর কাছে। আদিবা তাবাসসুম চৌধুরী, আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। আজকের বিতর্কে মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ এবং উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ডিপ লার্নিং বেসড টেকনিকগুলি সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিকগুলো নয়। সঙ্গত কারণেই পক্ষে বলছি। প্রতিপক্ষ আপনাদের দলে প্রথম বক্তা বলে গেলেন তার গাবতলী থেকে ফার্মে যাওয়ার কথা, যেখানে হচ্ছে তিনি বললেন যে স্বাভাবিক অবস্থায় তিনি একভাবে যাবেন, করোনাকালীন অবস্থা হয়তো তাকে অন্য কিছু চিন্তা করতে হবে। এরকমটা যদি ব্যাপার হয় তাহলে তাকে তো ডিপ লার্নিং খুব বেশি সহায়তা করতে পারবে বা তার সমস্যার প্রকৃত সমাধান দিতে পারবে। যেহেতু ডিপ লার্নিং পারিপার্শ্বিক অবস্থা একদিনের বিট করে নিজ থেকে বুঝতে পারবে যে এখন সময়টা স্বাভাবিক সময় মতো না, করোনাকালীন সময় তাকে কি কি ধরনের স্টেপ বা মেজার নিয়ে কিভাবে কোথায় যেতে হবে এই সমাধানটা ডিপ লার্নিং নিজ থেকে তাকে দিতে পারে। আশা করি তিনি তার উত্তর পেয়ে গেছেন। প্রতিপক্ষ আমার দলের পূর্ববর্তী বক্তা বুঝিয়ে দিয়ে গেছেন যে মেশিন লার্নিং এর মাধ্যমে অ্যালগরিদম এবং ডেটা লার্নিং ব্যবহার করে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ডিপ লার্নিং এর অ্যালগরিদমগুলোকে স্তরবিন্যাস করে নিউরাল নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে নিজ থেকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। প্রতিপক্ষ আপনারা বলে গেলেন যে 4th ইয়ার প্রজেক্টে ডিপ লার্নিং এখনো ব্যবহার করা যায় না। এটা বুঝেছিল যে সাধারণ মানুষের কাছে এখনো ডিপ লার্নিং পৌঁছায়নি, সমস্যার সমাধান কিভাবে করবে। আমি এখানে বলতে চাই যে আমাদের এক বন্ধু নিউরাল নেটওয়ার্ক নিয়ে তার 4th প্রজেক্ট করছে এবং এখানে আরেকটা জিনিস যুক্ত করতে চাই, যদি সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে ইনপুট কিভাবে হচ্ছে বা দিনে দিনে কতদূর যাবে, এতে বেশি ফোকাস আমরা এটাতে করতে চাই যে কোন লার্নিংটা আমাদের সমস্যার সমাধানের প্রকৃত উপায় হিসেবে আমাদেরকে সাহায্য করতে পারে। যদিও মেশিন লার্নিং এর একটি অংশ, কিন্তু আমি বলতে চাই যে এটি একটি উন্নত অংশ যার মাধ্যমে একটি সঠিক সমাধান পাওয়া যায়, যেখানে সাধারণ মেশিন লার্নিং কে আমরা সমাধানের একটি অপটিমাইজেশন পাই মাত্র। মেশিন লার্নিং যেখানে শুধুমাত্র নিউমেরিক্যাল সমাধান দেয় আমাদেরকে, সেখানে ডিপ লার্নিং ওয়াইড রেঞ্জে সব ধরনের সমাধান যুক্ত করতে পারে, যেমন কোনো ফ্রিজের ভয়েস যে কোনো কিছু। এটিকে বিভিন্নভাবে টিউন করা যায়, যেখানে মেশিন লার্নিং এর লিমিটেশন আছে। উদাহরণস্বরূপ মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি একটি প্রোগ্রাম বানালে আপেল ও কমলার মধ্যে পার্থক্য করার জন্য। এটি কিন্তু খুবই সাধারণ সমস্যার কথা বললাম। কিছু স্পেসিফিকেশন না সেখানে আপনি দিয়ে দিলেন যে কোনো ইমেজে খুব সহজেই সিস্টেমটি কাজ করবে। এখন যদি ছবিতে আমি আনারসের ছবি দিই কি ঘটবে, প্রতিপক্ষ সিস্টেমটা হতভম্ব হয়ে যাবে, কারণ আগে থেকে দেওয়া ভেরিয়েবল এর বাইরে মেশিন ল্যাঙ্গুয়েজ কাজ করতে পারে না। এই সমস্যার সমাধানের কোনো উপায় কি আছে আপনাদের কাছে? প্রতিপক্ষ উত্তর দিয়ে দেবেন। 2 এবং 3 এর যোগফল যদি বের করতে হয়, এটা যদি বের করতে আপনি ক্যালকুলেটর ব্যবহার ডিপ লার্নিং কথা চিন্তা করাই যায়। আর আমাদের এখনকার আজকালকার যুগে যেখানে হচ্ছে আমরা দিন দিনে হচ্ছে আরো বেশি অ্যাকুরেট রেজাল্ট কিভাবে পাবো সেই দিকে যাচ্ছি, এবং সেটা করতে সেভাবে কোন সমস্যার সমাধান করতে আমরা কতটুকু এখন পেতে পারি সেখান থেকে চিন্তা করা হচ্ছে। সেটা সহজ সহজ 2 দিনের কথা বলে আপনারা আমাদের সমস্যা সমাধানের সবচেয়ে বড় সুবিধা হলো হিউম্যান ইন্টারভেনশনের প্রয়োজন হয় না। সিস্টেম নিজ থেকে ডাটা আর ফিচার লার্ন করতে পারে। উদাহরণস্বরূপ ফেস রিকগনিশন প্রোগ্রামের কথা আমরা বলতে পারি। এটার জন্য যে অ্যামাউন্টের ডাটা প্রয়োজন তা পুরো নিজ থেকে ইনসার্ট করতে পারে। নিজে থেকে ফেস লাইন এবং এজ ডিটেক্ট করা শিখে, এরপর আরো সিগনিফিকেন্ট অংশগুলো ডিটেক্ট করে, এরপর পুরো চেহারার রিপ্রেজেন্টেশনটা রিড করে। এত পরিমাণ ডাটা নিয়ে কাজ করা মেশিন লার্নিং এর পক্ষে সম্ভব না, তাই প্রকৃত সমাধানের সম্ভব না। এর জন্য এটি সমস্যা সমাধানের জন্য ইউজার ফ্রেন্ডলি এবং প্রকৃত উপায়। এর মাধ্যমে আমরা সঠিক ফলাফলটি পাবো। আর জিপিইউ ব্যবহারের কারণে এর স্পিডও 100 গুণ বেড়ে যাবে মেশিন লার্নিং এর তুলনায়। এছাড়া এখানে ফিচার এক্সট্রাকশনের ব্যবহার আছে। কোন ডাটা নিয়ে কাজ করলে আমি প্রোগ্রামে অ্যাকুরেসি রেজাল্ট পাবো, এটাও আমাকে ডিপ লার্নিং বলে দিচ্ছে। অর্থাৎ ডাটা ব্যবহার করার আমরা কিরকম ডাটা ব্যবহার করার ফলে সঠিক ফলাফল পাবো সেটাও আমাদেরকে ডিপ লার্নিং বলে দিচ্ছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ফিল্টার ইত্যাদি ব্যবহারের কারণে ইউজার সহজেই তার
সমস্যার প্রকৃত সমাধানটি পেয়ে যাচ্ছে, এরকম ঝামেলা পোহাতে হচ্ছে না। এখানে সিকিউরিটির ব্যাপারটিও লক্ষণীয়, যেহেতু সাউন্ড, ইএস, ভয়েস, ভার্চুয়ালিটি সব ধরনের ডেটা ব্যবহার করা যাচ্ছে, এটি নিরাপত্তার সাথে প্রকৃত সমাধান দিতে পারছে ইউজারের সমস্যার। এছাড়া www.mygreatlearning.com একটি আর্টিকেল বেরিয়েছিল, ডিপ লার্নিং অ্যান্ড মেশিন লার্নিং হুইচ ওয়ান ইজ বেটার। সেখানেও তারা বলে দিয়েছে আজকালকার সমস্যার সমাধানের জন্য ডিপ লার্নিং ব্যতীত অন্য কোনো পন্থা আমাদের হতে পারে না। সেখানে আপনারা কিভাবে এখন মেশিন লার্নিং এর মতো জিনিস নিয়ে পড়ে আছে তা আমার বোধগম্য নয়। সুতরাং প্রতিপক্ষ আপনারা যত যাই বলুন না কেন, ডিপ লার্নিং এর সমস্যার প্রকৃত সমাধান দিতে পারে, মেশিন লার্নিং নয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজিবা তাবাসসুম চৌধুরীকে। এখন আমরা চলে যাব বিপক্ষের শেষ বক্তা, টিম এসএন বস মোহাম্মদ তারিকুল ইসলাম তুহিন। তারিকুল ইসলাম তুহিন, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধু সহ যারা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় ডিপ লার্নিং বেসড টেকনিকগুলোই সমস্যা সমাধানের প্রকৃত উপায়, সাধারণ মেশিন লার্নিং টেকনিকগুলো নয়। বিপক্ষে বলছি, মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষের দুজন বক্তার বক্তব্য খুব ভালোভাবে শুনতে পেরেছি, তৃতীয় বক্তার বক্তব্য আংশিক শুনতে পেরেছি। শোনার পরে আমি অনেক খুশি হয়েছি, অনেক ক্ষেত্রে আনন্দ পেয়েছি, আর তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন দেখলাম তারা তাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যাগুলো সাধারণ মেশিন লার্নিং টেকনিকের মাধ্যমে করার পরও আজকে তারা শুধুমাত্র ডিপ লার্নিং এর জয়গান গিয়ে যাচ্ছেন। ঠিক এই প্রেক্ষাপটে এসে আজকে আমি ডিপ লার্নিং এর যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আজকে পরিষ্কার করে যাচ্ছি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে ডিপ লার্নিং এর জন্য কি কি দরকার? এক, যথেষ্ট পরিমাণে লেভেলড ডাটা দরকার। দুই, হাই ফ্রিকোয়েন্সি জিপিইউ দরকার। এবং তিন, সফিস্টিকেটেড অ্যালগোরিদম দরকার। এই তিনটির মধ্যে যদি একটিও যদি না থাকে তাহলে সেটি কিন্তু সাধারণ মেশিন লার্নিং এর আওতাভুক্ত হয়ে যায়। এখন আপনি লক্ষ্য করুন, আপনি একজন উদ্যোক্তা হিসাবে কোনো সবজি অথবা একটা কাপড়ের ব্যবসা শুরু করতে যাচ্ছেন অনলাইন বেসড। এখন আপনার কাছে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি বা হাই পারফরমেন্স জিপিইউ থাকতে পারে, আপনার কাছে সফিস্টিকেটেড অ্যালগোরিদম থাকতে পারে, কিন্তু আপনার কাছে ইনিশিয়াল অবস্থাতে যথেষ্ট পরিমাণে কিন্তু লেভেল ডাটা থাকবে না। তাই আপনি কিন্তু কখনোই এই সমস্যাটি, আপনার অনলাইনে যে ব্যবসার কাজটি, সেটি কিন্তু আপনি আসলে আপনার ডিপ লার্নিং এর মাধ্যমে করতে পারবেন না। আপনাকে অবশ্যই যেতে হবে মেশিন লার্নিং এর এখানে। তাই এই সমস্যাটি কিন্তু সমাধান হলো মেশিন লার্নিং এর মাধ্যমে। এবারে লক্ষ্য করুন মাননীয় মডারেটর, মেশিন লার্নিং এর ব্যাপারটাতে আসলে মেশিন লার্নিং কে তিন ভাগে ভাগ করা যায়: সুপারভাইজড, আনসুপারভাইজড এবং সেমি সুপারভাইজড মেশিন লার্নিং। এই সেমি সুপারভাইজড মেশিন লার্নিং এর যেটি সুবিধা সেটি হলো এখানে লেভেল ডাটা এবং আনলেভেল যে ডাটা রয়েছে দুটোকে সমন্বয় করে কাজ করা যায়। এই সুবিধাটা কিন্তু আসলে আমাদের ডিপ লার্নিং এর মধ্যে নেই, কারণ ডিপ লার্নিং এ সব ইনফরমেশন বা সব ডাটাকে কিন্তু লেভেল থাকতে হয়। আজকে মেশিন লার্নিং এর আরেকটি বড় সুবিধা হলো যে আমি যদি কোনো একটি সমস্যায় আমার কাঙ্ক্ষিত আউটপুট বা রেজাল্ট পেতে চাই, সেটি কিন্তু আসলে আমি নির্ধারণ করে দিতে পারি। এটি কিন্তু মেশিন লার্নিং এর সম্ভব, এটি কিন্তু আমার ডিপ লার্নিং এর সম্ভব নয়। আজকে যদি আমরা আনসুপারভাইজড মেশিন লার্নিং এর দিকে তাকাই তাহলে দেখবো এই আনসুপারভাইজড মেশিন লার্নিং কিন্তু ডাটা ক্লাস্টারিং সম্ভব। তাই আমরা দেখতে পাচ্ছি যে ডিপ লার্নিং এর চেয়ে কিন্তু মেশিন লার্নিং অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে এবং আমাদের বিভিন্ন সমস্যাগুলোকে ডিপ লার্নিং এর চেয়ে মেশিন লার্নিং অনেক ভালোভাবে সমাধান করা সম্ভব। মাননীয় মডারেটর, একটু উদাহরণের দিকে তাকান। আজকে যখন আপনি আপনার ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন তখন দেখবেন আপনার বেশ কিছু ভিডিও সাজেশন চলে আসছে। আজকে যখন আপনি দারাজ অথবা আলিবাবা অ্যাপটিও যখন আপনি ওপেন করবেন তখন দেখবেন সেখানে আপনার বিভিন্ন প্রোডাক্টকে সাজেস্ট করা হবে। আসলে এই সাজেশনটি কিভাবে আসে? এটা হচ্ছে মেশিন লার্নিং এর মাধ্যমে। অর্থাৎ আপনি যে ধরনের ভিডিওগুলো ইতিপূর্বে দেখেছেন, আপনি যে ধরনের পণ্যগুলোর জন্য ইতিপূর্বে সেখানে সার্চ করেছেন, সেগুলো তারা হচ্ছে ডাটাগুলো স্টোর করে রেখেছিল এবং পরবর্তীতে সেগুলো হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করছে। এই কাজটি কিন্তু করা হচ্ছে সাধারণ মেশিন লার্নিং এর মাধ্যমে। মাননীয় মডারেটর, আরেকটি উদাহরণ দিচ্ছি, সেটি হচ্ছে আমরা সবাই আবহাওয়ার পূর্বাভাসের সাথে কিন্তু পরিচিত, যে আগামী 2 দিন পর বা 1 সপ্তাহ পর বা 1 মাস পরে কোনো ঘূর্ণিঝড় আসতে পারে কিনা বা আমাদের আবহাওয়ার অবস্থাটা কি হবে সেগুলো কিন্তু আমরা আজকে জানতে পারছি। এটা কিভাবে জানতে পারছি? আমরা কিন্তু এটা মেশিন লার্নিং এর মাধ্যমেই জানতে পারছি, কারণ বিভিন্ন ধরনের ইতিপূর্বে বিভিন্ন ধরনের আবহাওয়ার বিভিন্ন ডাটাগুলো কিন্তু মেশিন লার্নিং সেখানে স্টোর করে রাখে এবং তার ফলশ্রুতিতে আগামীকালকের অবস্থা কি হবে বা তার পরের দিনের অবস্থা কি হবে সেটি কিন্তু আমরা সেখানে জানতে পারছি। মাননীয় মডারেটর, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আজকে যদি আপনি আপনার ব্রেস্ট ক্যান্সারের ডাটা সেট নির্ধারণ করতে চান, সেটি কিন্তু আপনি ডিপ লার্নিং এ যদি যান সেটি কিন্তু অনেক বেশি জটিল হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে সেটাতে ভুল চলে আসতে পারে। এই কারণে কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা ব্রেস্ট ক্যান্সারের ডাটা সেট
তৈরি করার জন্য মেশিন লার্নিং ব্যবহার করে যাচ্ছেন। মাননীয় মডারেটর, আজকে আমরা যদি সমন্বয় করি অর্থাৎ ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এর, তাহলে আমরা দেখতে পাই যে মেশিন লার্নিং এ আমার অল্প ডাটাতে আমি কাজ করতে পারবো, যেখানে ডিপ লার্নিং এ অনেক বেশি পরিমাণ ডাটা লাগবে। আজকে মেশিন লার্নিং এর ফিচারটা মানুষ তৈরি করে দিতে পারে, কিন্তু ডিপ লার্নিং এর ফিচারটা মানুষ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়, মানুষের হাতে নয়। আজকে মেশিন লার্নিং এ প্রোগ্রাম ডিবাগিংটা সহজ, কিন্তু আজকে ডিপ লার্নিং এ প্রোগ্রাম ডিবাগিংটা অনেক কঠিন। আজকে মেশিন লার্নিং এ আমার অপারেটিং টাইমটা অল্প, কিন্তু ডিপ লার্নিং এ আমার অপারেটিং টাইমটা বেশি লাগে। আজকে ডিসিশন মেকিং এর ক্ষমতাটি মেশিন লার্নিং এ মানুষের হাতে থাকে, আর ডিপ লার্নিং এ কিন্তু সেটি মানুষের হাতে থাকে না। তাই আমরা যদি সার্বিক দিক বিবেচনা করি তাহলে দেখতে পাই যে মেশিন লার্নিং আমাদের যে সমস্যাগুলো আমরা সাধারণত সম্মুখীন হই তার অধিকাংশই কিন্তু সাধারণ মেশিন লার্নিং দিয়ে সলভ করা বা সমাধান করা সম্ভব হচ্ছে, আমাদের ডিপ লার্নিং এ যেতে হচ্ছে না। মাননীয় মডারেটর, এবারে লক্ষ্য করে দেখুন, আমরা অনেক বহুল পরিচিত আইওটি বা ইন্টারনেট অফ থিংস এর কথা বলতে পারি। এই ইন্টারনেট অফ থিংস এ স্মার্ট ফ্রিজ, স্মার্ট টিভি বা স্মার্ট এসি যদি আমরা ব্যবহার করি, সেখানে যে সেন্সর ডিভাইসটা লাগানো হবে, সেই সেন্সর ডিভাইস কিন্তু মেশিন লার্নিং এ সবচেয়ে ভালো কাজ করবে। কারণ এখানে যদি আপনি ডিপ লার্নিং এর যদি এখানে ব্যবহার করেন, তাহলে কিন্তু সেই সেন্সর গুলো এটাকে গ্রহণ করার জন্য এখন পর্যন্ত উপযুক্ত হয়নি। তাই আমরা বলতে পারি সার্বিক দিক বিবেচনা করে যে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য মেশিন লার্নিং অনেক বেশি কার্যকরী, এবং আমরা ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এর সমন্বয়ে কিন্তু প্রকৃতভাবে সমাধান করে যেতে পারি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তুহিন তারিককে, বিপক্ষের শেষ বক্তা। এখন আমরা যুক্তি খণ্ডন পর্বে চলে যাব। যুক্তি খণ্ডনের প্রথম পর্যায়ে আসবে পক্ষের শেষ বক্তা আদিবা তাবাসসুম চৌধুরী। আদিবা তাবাসসুম চৌধুরী, আমন্ত্রণ জানাচ্ছি যুক্তি খণ্ডনের জন্য। আদিবা, তোমার মাইক্রোফোনের এক সেকেন্ড, আদিবা তোমার কানেকশনটা একটু দেখো তো, একটু নয়েজ আসছিল লাস্ট টাইম। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য যুক্তি খণ্ডন পর্বের। আমি অনেক অল্প কথা বলতে চাই যে হ্যালো আদিবা, তোমার মোবাইল ফোনটা একটু দূরে রাখো তো। কি দিয়ে, মানে তুমি কি ল্যাপটপে না মোবাইলে? জি স্যার, মোবাইলে। এর পাশে কি কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে? আর জি না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে শুরু করো। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য যুক্তি খণ্ডন পর্বে আমি খুব অল্প কথায় কিছু যুক্তির কথা বলতে চাচ্ছি। আমাদের প্রতিপক্ষ দল বলে গেলেন যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে মেশিন ল্যাঙ্গুয়েজে নানান ধরনের আশীর্বাদ পুষ্ট হয়ে থেকেও আজ কেন ডিপ লার্নিং এর সাপোর্টে কথা বলছি। প্রতিপক্ষ বন্ধু দিন দিন হচ্ছে আমাদের পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে, একটি দিন হচ্ছে অনেক কিছু সমান। আপনি একটু আগে উদাহরণ থেকে বুঝতে পারবেন যে শুধুমাত্র 2-1 বছরের ডিফারেন্সের কারণে হয়তো আপনারা ডিপ লার্নিং নিয়ে কাজ করেননি, কিন্তু আমাদের ব্যাচমেটরা করছে। সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা যদি পুরোনোকে আঁকড়ে ধরি তাহলে এখন চলবে না। প্রতি মুহূর্তে পৃথিবী আরো বেশি অ্যাকুরেসি চাচ্ছে, আরো বেশি কম্পিউটেশন চাচ্ছে, আরো বেশি কমপ্লিকেটেড প্রবলেমস এর সম্মুখীন আমরা হচ্ছি। সুতরাং এইসব দিক চিন্তা করলে আমাদের ডিপ লার্নিং এর বিকল্প আর কিছুই হতে পারে না। এছাড়া এখন যে ডিপ লার্নিং এর তেমন কোনো প্রয়োগ চলছে না বা আপনারা ইউজ করছেন না এমন কিছু কিন্তু নয়। গেম খেলার জন্য বা এরকম কিছু করার জন্য আপনারা সবাই কিন্তু জিপিইউ ইউজ করছেন, ডিপ লার্নিং ইউজ করছেন, কিন্তু তবুও কিন্তু বিতর্কের খাতিরে এখন সেই মেশিন লার্নিং এর পুরোনোকেই ধরে আঁকড়ে পড়ে আছেন প্রতিপক্ষ। আমি বলতে চাই যে ডিপ লার্নিং এবং মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে যদিও আরেকটার অংশ কিন্তু ডিপ লার্নিং এখন এত এগিয়ে গেছে যে এখন মেশিন লার্নিং এর একটা অংশ বলে এবং মেশিন লার্নিং এর প্রাথমিক স্তর বলে এখানে আর আগ্রহ ধরে পড়ে থাকার কোনো কারণ নেই। ডিপ লার্নিং পারে সমস্যা সমাধানের প্রকৃত উপায় হতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আদিবা তাবাসসুম চৌধুরীকে। এখন আমরা চলে যাব বিপক্ষের দলনেতার কাছে যুক্তি খণ্ডনের জন্য। মোহাম্মদ তারিকুল ইসলাম তুহিন, আমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তি খণ্ডন পর্ব শুরু করার জন্য। মাননীয় মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আজকে প্রতিপক্ষের বক্তারা তারা প্রথমে ANN, CNN বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, CNN ইত্যাদি কথা বলে গেলেন, এবং তারা যে জিনিসটা বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে যে অ্যাকুরেসির ব্যাপারটাতে। হ্যাঁ, আমরা অস্বীকার করছি না যে ডিপ লার্নিং এ যদি আপনার কোনো ধরনের রেজাল্ট জানতে হয় বা কোনো একটা রেজাল্ট আপনি যদি চান এবং সেটা যদি আপনার নিজের আয়ত্তের বাইরে থাকে, সেক্ষেত্রে ডিপ লার্নিং আপনাকে অনেক বেশি অ্যাকুরেসি দিতে পারে মেশিন লার্নিং এর তুলনায়। কিন্তু তার মানে তো এই না যে আপনি আপনার সব ধরনের সমস্যায় আপনি শুধুমাত্র আপনার এই ডিপ লার্নিং এর মাধ্যমে করবেন, বা আপনার কিছু কিছু সমস্যা এমন আছে যার
রেজাল্টটা আপনাকে নিজেকেই ঠিক করে দিতে হবে এবং আপনি ঠিক যে আউটপুটটা চাচ্ছেন বা যে রেজাল্টটা চাচ্ছেন ঠিক সেই রেজাল্টের জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডিপ লার্নিং এর উপর নির্ভর করে থাকলে হবে না, আপনাকে তখন মেশিন লার্নিং এর দিকে যেতে হবে। আর আমাদের কথা হচ্ছে শুধুমাত্র কিন্তু আমরা ডিপ লার্নিং কে কিন্তু আজকে আমরা প্রমোট করছি বা ডিপ লার্নিং এর প্রাধান্য দিচ্ছি না। আমরা বলছি যে মেশিন লার্নিং হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ডিপ লার্নিং ও কিন্তু এই মেশিন লার্নিং এর একটি সাবসেট। আজকে প্রতিপক্ষের বন্ধুরা একটা যুক্তি দেখে গেলেন যে তাদের বন্ধু 4th ইয়ারে থেকে ডিপ লার্নিং এ একটি ডিপ নিউরাল নেটওয়ার্কে একটা প্রজেক্ট করছে আমাদের স্যারের আন্ডারে। তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি সেই বন্ধু সম্পর্কে খবর নিয়ে দেখেন, আপনার সেই বন্ধু কিন্তু অবশ্যই প্রাথমিক যে মেশিন লার্নিংটি রয়েছে সেই মেশিন লার্নিং সম্পর্কে বেশ ভালো ধারণা নেওয়ার পরেই কিন্তু ডিপ লার্নিং এ এই প্রজেক্ট করার সাহসটি পেয়েছে। এরপরে আজকে প্রতিপক্ষের বন্ধুরা আরেকটা যুক্তি দেখিয়ে গেলেন, তারা বললেন যে ল্যাঙ্গুয়েজের কথা। আজকে আমার দলের দ্বিতীয় বক্তা এসে কিন্তু দেখে গিয়েছেন, আজকে গুগলে যখন আপনি বলবেন সে একজন ডক্টর, গুগল কিন্তু তখন হি ইজ এ ডক্টর দিচ্ছে, সি কিন্তু দেখাচ্ছে না। তো এই যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা যে আপনি ডিপ লার্নিং দিয়ে বোঝানোর চেষ্টা করেন, দেখেন এখানেও কিন্তু একটা ত্রুটি লক্ষণীয়। সুতরাং এখন যদি আমরা সামগ্রিক দিক বিবেচনা করি তাহলে আমরা দেখতে পারি যে আজকে আমাদের দলের পক্ষ থেকে আমরা মেশিন লার্নিং কেন ডিপ লার্নিং এর চেয়ে অনেক বেশি বেটার অবস্থানে রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে উল্লেখ করতে পেরেছি। অন্যদিকে তারা কিন্তু এই বিষয়গুলো প্রমাণ করতে পারেনি। আজকে আমরা অনেকগুলো সমস্যার উদাহরণ দিয়েছি এবং এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখে গিয়েছি যে ডিপ লার্নিং এর চেয়ে মেশিন লার্নিং দিয়ে সমাধান করা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। তাই সার্বিক আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি যে আজকে মেশিন লার্নিং এর মাধ্যমে সমস্যা সমাধানের প্রকৃত উপায় হতে পারে, শুধুমাত্র ডিপ লার্নিং নয়। ধন্যবাদ। ধন্যবাদ বিতর্কের শেষ বক্তা তার যুক্তি খণ্ডনের জন্য তুহিন তারিককে। এর মাধ্যমে আমরা আমাদের বিতর্ক শেষ করলাম এবং রাউন্ড রবিন লিগ যেটা আমরা বলি সেটাও শেষ হয়ে গেল। এখন শুধুমাত্র ফলাফল ঘোষণা পালা। আমরা জানি যে আজকের এই বিষয়ে যে বিতর্কটা সেটা ছিল যে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। এই দুটো টিমের কোনোটি ফাইনালে উঠতে পারেনি, কিন্তু তারপরেও তাদের যে পার্টিসিপেশন ছিল সেজন্য আমি ব্যক্তিগতভাবে আসলে অনেক খুশি এবং তারা অনেক পড়াশোনা করে অনেক কিছু ইনফরমেশন নিয়ে আজকে বিতর্কটা করেছে এবং এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখলাম। ডিপ লার্নিং মেশিন লার্নিং টেকনিক এটা আমার রিসার্চ টপিক না, একেবারে আমি ধারে কাছেও নাই। তো আমি এই সম্বন্ধে ভালো বলতে পারবো না। তো একটা জিনিস আমি বুঝি, তুমি ডিপ লার্নিং এ করো আর সাধারণ মেশিন লার্নিং করো, ইউ নিড টু নো প্রোগ্রামিং। ঠিক আছে, তোমাকে প্রোগ্রামিংটা জানতে হবে। ঠিক আছে, সেটাই আমার জানা যে তোমাকে দুইটার ক্ষেত্রে হয়তো ডিপ লার্নিং এ তোমাকে অনেক বেশি কোড লিখতে হবে, আর সিম্পল কোনো ইস্যু থাকলে প্রবলেম থাকলে সেখানে তোমাকে ছোট প্রোগ্রাম লিখেও ইউ ক্যান গেট দ্য রেজাল্ট, এটা হতে পারে। কিন্তু ইন এনি কেস বোথ কেস আর কি তোমার হচ্ছে যে প্রোগ্রামিংটা জানতেই হবে। and if you know good programming then you will be a very good machine মানে লার্নিং প্রোগ্রামার। এই আর কি। তো এটা ঠিক যে মেশিন লার্নিং করানো এবং তাকে মানে ইন্টেলিজেন্ট করা, সেজন্য হচ্ছে যে অনেক বেশি তোমার ইনফরমেশন লাগে, অনেক বেশি ডেটা লাগে। ঠিক আছে, আদারওয়াইজ অ্যাকুরেসি বা তোমার কারেক্ট রেজাল্ট পাওয়াটা বা প্রেডিক্টেড রেজাল্ট পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো আমরা এই বিষয়ে যদি নওয়াজ কিছু বলতে চাও। হ্যাঁ স্যার, আমি আর কি শুনলাম কি সবার কথা, মানে স্পিকাররা যা বলছে অনেক লজিক দেখাইছে। তবে ডিপ লার্নিং এর আর মেশিন লার্নিং এর মধ্যে মেইন ডিফারেন্স যেটা, যে মেশিন মানে টিপিক্যাল মেশিন লার্নিং যেসব অ্যালগরিদম সেগুলাতে হচ্ছে গিয়ে আমাদের অনেক লেভেল ডাটা লাগে আর কি, মানে লেভেল ডাটা দিয়ে ট্রেনিং করতে হয়, ট্রেনিং এবং ফিচার এক্সট্রাক্ট করতে হয় কোনো না কোনো মেথডে। তারপরে সেই ফিচারগুলো আসলে আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদমে ট্রেনিং এর জন্য ইনপুট হিসেবে দিতে হয়। আর অন্যদিকে ডিপ লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে মেইন ডিফারেন্স যেখানে হচ্ছে গিয়ে নেটওয়ার্কই, নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং অ্যালগরিদমই নিজেই ফিচার এক্সট্রাক্ট করে তারপরে সেই ফিচারটাকে ট্রেনিং এর জন্য ইউজ করে থাকে আর কি। তো এটা হচ্ছে মেইন ডিফারেন্স। তো যেহেতু নিজেই ফিচার এক্সট্রাক্ট করতে হয়, তো এক্সাক্ট যে মানে ডিসক্রিমিনেটিভ ফিচার সেগুলো এক্সট্রাক্ট করার জন্য অনেক বেশি পরিমাণে ডাটা লাগে আর কি। ডিপ লার্নিং অ্যালগরিদম গুলা ডেভেলপ করার জন্য, ট্রেনিং এর জন্য অনেক বেশি পরিমাণে ডাটা লাগে। তবে মানে ট্রাস্টেবল বেশি, কিন্তু ডাটাও যেমন বেশি লাগে এরকম ট্রাস্টেবলও বেশি ডিপ লার্নিং অ্যালগরিদম গুলা। কিন্তু আবার দেখা যাবে যে ডিপ লার্নিং মানে যদি হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করা যায় করতে যখন আমরা যাব, তখন দেখা যায় যে অনেক বেশি পরিমাণে অনেক বেশি মেমোরির দরকার পড়ে। তো এই কারণে দেখা যায় যে অনেক পোর্টেবল ডিভাইসের ক্ষেত্রে ডিপ লার্নিং অ্যালগরিদম অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ, মানে পোর্টেবল ডিভাইসে ডিরেক্ট
ডিপ লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করা যায় না, মেমোরি মানে রিকোয়ারমেন্টটা বেশি হয় আর কি। তো এইসব ইস্যুগুলা হ্যাঁ মানে ওরাও অনেক ইস্যু দেখাইছে। আমি যেমন যখন শুনতেছিলাম ওদের কথা, তো তখন মানে শুরুতে মনে হয়েছিল যে মানে ঠিকঠাক মতো অনেক ইনফরমেশন ওরা দেখাতে পারবে কিনা বা অনেক লজিক দেখাতে পারবে কিনা। তো সেখানে ওরা অনেক কিছুই অনেক ইনফরমেশন কালেক্ট করছে। আমি ভাবছিলাম যে মানে প্রবলেম হয়ে যায় কিনা ওদের লজিক দেখানোর ক্ষেত্রে। এটাতে দেখা গেল যে না, ওরা ভালোই অনেক ইনফরমেশন নিয়ে আসছে, সেটাই। তবে এই টপিকটা ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য মানে ওরা কতটুকু বুঝবে সেটা একটা পয়েন্ট আর কি, বুঝছো? হ্যাঁ আরো বেশি প্রবলেম হতো তখন। না ওরা মানে ওরা পার্টিসিপেশন না, ওরা এই আজকে যে আলোচনাটা হইলো এটা থেকে ওদের লার্নিংটা কেমন হবে সেটা বলছি। জি স্যার। ঠিক আছে, কিন্তু এটা ঠিক যে ফোর্থ ইয়ার এন্ড অ্যাবাভ ইটস ওকে, এটা সমস্যা না। ডিবেটের জন্য সমস্যা না, লার্নিং ও সমস্যা না, কারণ ওরা তো প্রজেক্ট করে বা রিসার্চ টপিক শুরু হয়ে যায়। ঠিক আছে, এই আর কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে ওই জিনিসগুলি তখনো আসে না, টপিকের সাবজেক্টও তো আসে না এই আর কি, আনলেস দে ডু রিড বাই देयर ওন ইন্টারেস্ট। নওয়াজ আর কিছু বলবেন নাহলে মামুন স্যারের কাছে যাব? না ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ নওয়াজ রব্বানি কে। এখন মামুন স্যার, চেয়ারম্যান স্যার কে আছেন? তাকে তো দেখছিলাম। মামুন স্যার প্লিজ। নওয়াজ তোমার মার্কটা দিয়ে দাও। আফিয়া স্যার মামুন স্যার আছেন দেখা যাচ্ছে, কিন্তু মামুন স্যার যদি কিছু বলেন স্যার। মামুন স্যার মনে হয় কানেক্টেড কিনা, আছে তো কিন্তু কাছে নাই মনে হচ্ছে ডিভাইসে। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, একটা চমৎকার টপিক ছিল এবং অনেক নলেজ বেস টপিক এটা। তো আমার মনে হয় ডিবেট করতে গিয়ে ছাত্রছাত্রীরাই বিষয়টি মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর যে বিষয়টা সেটা অনেকটা গ্রাস করতে পেরেছে বলে আমার ধারণা আর কি। এই বিষয়টি আমার কাছে অনেকটা নতুন, অত বেশি বুঝি না, মানে টেকনিক্যালি ডিটেলস মোটামুটি বুঝি আর কি। তো ভালোই বিতর্ক হয়েছে। এখন আজকে তো বোধহয় এটা ফাইনাল রাউন্ড হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, ফাইনাল সামনে, তো দেখা যাক। আমরা ফলাফল তো মনে হয় রেডি। তোমরা একটু ফলাফল প্রকাশ করো। আর ডিবেটের বাইরে ওই যে যে ইয়েটা শেয়ার করতে বলছো না, যে গুগল ফর্মটা, আমি ওটা ওই আমারটা তো সাবমিট করেছি, কিন্তু সবারটা দেখার জন্য আমি আমার পারমিশন চাচ্ছি, ওনারের পারমিশন বা কিছু একটা চাচ্ছে। দেখো দেখি, ওপেন হচ্ছে না। মনে হয় আমার মেইল করতে হবে, এরকম হইতে পারে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি মনে হয় যে এটা আমার, আমি যদি মেইল করি তাহলে মনে সমস্যা হবে না। আমি দেখতে পাচ্ছি না, ওপেন হচ্ছে না, পারমিশন লাগবে ওনারের, এরকম। আচ্ছা ঠিক আছে, ড্রাইভটা তো ওটা তো তোমার ড্রাইভ, তাই না? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি সেটিংসটা একটু চেক করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আমারটা মানে আমি যে সবারটা দেখবো সেটা। ও আচ্ছা সেই আচ্ছা ঠিক আছে, আমি আপনারটা দেখতে পাই। আচ্ছা আমি দিয়ে দিব না। আচ্ছা, এরই মাধ্যমে আমরা বিতর্ক শেষ করলাম। আমাদের গ্রুপ পর্যায়ে সকল বিতর্ক শেষ হলো। তো আসলে এখানে অংশগ্রহণটাই বড় কথা ছিল, এবং এর মাধ্যমে আমরা যে একটা সুন্দর একটা সময় অতিক্রম করলাম, এবং সেই বিভিন্ন জিনিস, বিভিন্ন বিতর্ক, বিভিন্ন টপিকের যুক্তি বিতর্ক, এই জিনিসগুলি শুনলাম, এটাই আসলে সবচেয়ে বেশি এনজয়েবল ছিল। এবং কি কতটুকু যুক্তি খণ্ডন করছে এবং একজন আরেকজনকে লজিক দেখিয়ে প্রশ্ন রেখে যাচ্ছে, এবং বিপক্ষ দলের সেই প্রশ্ন উত্তর দিচ্ছে কি দিচ্ছে না সেটাও শেষ বক্তা শেষে বলছে আপনাদের কাছে প্রশ্ন ছিল আপনারা উত্তর দেননি। এরকম অনেক কিছুই কিন্তু বেশি ইন্টারেস্টিং। ঠিক আছে, সো it was a good মানে enjoyable moment we have since last 1 week. ঠিক আছে, এখন এর মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল। তো আমরা হয়তো আগামী রবিবার দিন ইনশাআল্লাহ আমাদের দুটো টিম ফাইনালে উঠেছে। একটা হচ্ছে সেকেন্ড ইয়ার লজিক যেটা, একটা হচ্ছে থার্ড ইয়ার টিমের নামটা তো বলে গেলাম, রেশনালিস্ট।
ঠিক আছে, এই দুটো টিম ফাইনালে উঠেছে। এখন দেখা যাক কারা চ্যাম্পিয়ন হতে পারে। তো আমি মনে করি প্রত্যেকটা টিমই এখানে চ্যাম্পিয়ন। যারা অংশগ্রহণ করেছে এর মাধ্যমে, যারা ডিবেট করেছে তারা আসলে অনেক কিছু শিখেছে, তারা এক স্টেপ এহেড হয়ে গেছে, কিন্তু একটা স্টেপ তারা এগিয়ে গেছে এই ডিবেটের মাধ্যমে, এই বক্তৃতার মাধ্যমে। লার্নিং, তার মানে কি বলে স্পিকিং বলো, তার প্রেজেন্টেশন, তার স্কিল সবকিছু কিন্তু এক স্টেপ বেড়ে গিয়েছে। ঠিক আছে, এখন অন্যদেরও আরো বেশি পার্টিসিপেশন, বা তোমরা যদি নিজেরাও আরেকটু বেশি এই ধরনের পার্টিসিপেশন বাড়াও, তখন হয়তো মোর দেন ওয়ান টিম হয়তো আমরা নিতে পারবো। এই আর কি। যাই হোক, আগামী রবিবার দিন ইনশাল্লাহ ফাইনাল হবে। তো তোমরা সবাই পার্টিসিপেট করো। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো থাকবে, অন্যরাও তাদেরকে এনকারেজ করার জন্য থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে নর্মাল নর্ম। এবং আজকের বিতর্কের আমি ফলাফল ঘোষণায় চলে যাচ্ছি। আজকের বিতর্কের বিজয়ী টিম হয়েছে টিম এসএন বস, এমএসসি নিউ ইয়ার। ওকে, এবং আমি মার্কটা শেয়ার করছি, দেখা যাচ্ছে। টিম এসএন বস তারা পেয়েছে 138 টোটাল, আর ফোর্থ ইয়ার ইজেমেক তারা পেয়েছে 121। ঠিক আছে, এবং ইন্ডিভিজুয়াল মার্ক তোমরা দেখতে পাচ্ছ। আর লজিকে আছে আদিবার মার্ক, আর এখানে জিশানের ইন্ডিভিজুয়াল মার্ক, জামিউর রহমান, তারিকুল ইসলাম তুহিনের ইন্ডিভিজুয়াল মার্ক। সো ফাইনালি 138। তো শ্রেষ্ঠ বক্তা হয়েছে আসলে জামিউর রহমান, তার বক্তৃতা। আজকের এই গ্রুপ পর্বের শ্রেষ্ঠ বক্তা হয়েছে জামিউর রহমান, আর আগেরটাই ছিল হচ্ছে সুজয় সাহা। এনিওয়ে, এর মাধ্যমে আমরা আমাদের আজকের বিতর্ক শেষ করলাম। সবাইকে ফোর্থ ইয়ার এবং এমএসসি নিউ ইয়ার দুজনকে অভিনন্দন জানাচ্ছি। তবে পার্টিকুলারলি এমএসসি নিউ ইয়ার যারা এমএসসি নিউ এসএন বস, তাদেরকে অভিনন্দন। এবং এর মাধ্যমে আমাদের আজকের বিতর্ক শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী রবিবার দিন আবার দেখা হবে। আফিয়া রেকর্ড